এজেন্ট নানান ধরনের তাকে তার নামটি যাতে প্রচারিত না হয়, সাধারণ মানুষের কাছে জনপ্রিয় না হয়, অনেক চেষ্টা তারা করেছে। সর্বশেষ চেষ্টা শেখ হাসিনা তার মাজারটি এই শেরেবাংলা নগর থেকে সরিয়ে দিতে চেয়েছিল। সেই উদ্দেশ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওই মাজারে যাওয়ার যে একটি সেতু ছিল, সেই সেতুটাকে সরিয়ে দিয়েছিলেন, মৌলভীবাজার পাঠিয়ে দিয়েছে। কতখানি নিচু হলে তারা একজন মুক্তিযোদ্ধা, দেশের স্বাধীনতার ঘোষকের প্রতি এই ধরনের অবহেলা তারা দেখাতে পারে। তার খেতাবটি, বীরত্ব খেতাবটিও কেড়ে নেওয়ার জন্য তারা একসময় চিন্তা ভাবনা করেছিল। অদ্ভুত এক বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন। বাংলাদেশের সমাজ জীবনে উপরে কারা যায়, যে যত বড় দুর্নীতিবাজ, যার দেশের জন্য কোনো স্যাক্রিফাইস নাই, কোন দেশের জন্য কোনো রকম ত্যাগ স্বীকার করে নাই, তাদেরকে আমরা টেলিভিশনে প্রত্যেক দিন দেখি, তাদের কথা শুনি। জিয়াউর রহমান সৈনিক হিসেবেই বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু স্বাধীনতার অবহিত পরেই তার জুনিয়র জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান করা হয়, অন্যায়ভাবে তাকে সুপারসিড করা হয়। তিনি মনে ব্যথা পেলেও নীরবে অনুগত সৈনিকের মতো চাকরি করে যান। জেড ফোর্সে একজন অফিসার ছিলেন ক্যাপ্টেন আকবর, পরে তিনি আগেই স্বাধীন হওয়ার পরেই পদত্যাগ করে সেনাবাহিনী ছেড়ে চলে যান। লেফটেন্যান্ট কর্নেল হিসাবে তিনি রাজনীতিতে যোগ দেন ইউপিপিতে, ইউপিপির সহসভাপতি ছিলেন। 1973-74 এই সময় 1.5 বছর আমি জেনারেল জিয়াউর রহমানের একান্ত সচিব ছিলাম। কর্নেল আকবর প্রায়ই আসতেন, এসে জেনারেল জিয়ার কাছে গিয়ে বলতেন, স্যার এই আর্মিতে আপনার কোনো ভবিষ্যৎ নাই, এখানে আপনার কোনো প্রমোশন হবে না, আপনি রাজনীতিতে আসেন। আমি ঢুকলাম, রাজনীতিতে আপনার জনপ্রিয়তা আছে, ভালো করতে পারবেন। জিয়া সরাসরি আমার সামনেই বলেছেন, ভাইরে রাজনীতি আমার দিয়ে হবে না, আমি রাজনীতির লোক না, এখান থেকে যে কদিন আছি রিটায়ার করে চলে যাব। অত্যন্ত সহজ সরল। কিন্তু 75 সালে পট পরিবর্তনের পর তাকে নতুন সরকার এসে প্রধান সেনাপতি করে। প্রধান সেনাপতি হওয়ার পর আমরা দেখেছি তিনি খুশি ছিলেন, প্রাপ্য পেয়েছেন, সৈনিক হিসেবেই থেকে বাকি জীবনটা কাটাতে চেয়েছিলেন। কিন্তু এরপর আসলো 3 নভেম্বর, 7 নভেম্বর, এইসব ঘটনার প্রেক্ষিতে একবার কিছু 3 দিনের জন্য জেনারেল জিয়াউর রহমানকে খালেদ মোশাররফ বন্দী করলেন এবং জিয়া ক্ষুব্ধ হয়ে পদত্যাগপত্র দিয়ে দিলেন। তার কোনো ধরনের রাজনৈতিক উচ্চাশা ছিল না। আমরাও তাকে মাঝে মাঝে বলতাম যে স্যার এইভাবে জীবন কিভাবে চলবে। তো তিনি সবসময় আল্লাহর উপরে তার অগাধ বিশ্বাস ছিল, কোনো পদে যাওয়ার জন্য কোনো চেষ্টা করেনি। সেনাবাহিনীর প্রধানও তিনিও জানতেন না তাকে পট পরিবর্তনের পর সেনাবাহিনীর প্রধান করা হবে। তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো ধরনের তদবির তৎপরতা কিছুই করেন নাই। কিন্তু সেই সময় দেশে একটা শূন্যতা বিরাজ করছিল। 1975 সালে আওয়ামী লীগ ধিকৃত হয়ে তাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন এবং তারাও পলাতক অবস্থায় রয়েছিল, অনেকটা আজকের মতো। কিন্তু সেই সময় শূন্যতা তো থাকতে পারে না সমাজ দেহে, রাষ্ট্রযন্ত্রে। সেই কারণেই দেশের জনগণের ইচ্ছা দাবির পরিপ্রেক্ষিতে তিনি রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন অনিচ্ছা সত্ত্বেও। রাজনীতি কোনো উচ্চাশা তার ছিল না। প্রথম সুযোগেই তিনি নির্বাচন দিয়েছেন, একজন নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই যে মানুষ, সমাজ, বিদ্যমান ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট সবকিছুই তার প্রতিকূলে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। তিনি আগে থেকেই বাংলাদেশকে এই ধরনের একজন রাষ্ট্রপতি উপহার দেবেন যিনি সৎ, নির্লোভ, দেশপ্রেমিক। আল্লাহ এই ধরনের তার ডেস্টিনিকে নির্ধারিত করে দিয়েছেন। সেজন্যই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখা পেয়েছি। এখন জিয়াউর রহমান সৈনিক হয়েও গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করতে চায়, কিন্তু দুঃখের বিষয় 71 সালে গণতন্ত্রের জন্য 9টি মাস আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, সারা জাতি যুদ্ধ করেছে। আজ স্বাধীনতার 50 বছর পরও, 53 বছর পরেও আজকেও দেশে গণতন্ত্র নাই। সেনাবাহিনী প্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। সামরিক বাহিনীর প্রধান চায় নির্বাচন, আর যারা এখানে ক্ষমতায় আসেন সিভিল
সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা গণতন্ত্র দিতে চায় না, তারা নির্বাচনের কথা বলে না, দুনিয়ার কথা বলে। সংস্কার করবে, কি সংস্কার করবে? সংস্কার করা একমাত্র অধিকার নির্বাচিত গণপ্রতিনিধিদের। এখানে একটা গোষ্ঠী এসে বললো আমরা এই সংস্কার করবো, কয়েকজন নাবালক ছাত্র বললো আমরা ওই সংস্কার করলো। এইভাবে কি বাংলাদেশ চলবে? এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? এই জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন? আমরা তো এটি মানতে পারি না। যে এই গণতন্ত্রের জন্য এত বছর আগে, 53 বছর আগে থেকে বাঙালিরা সংগ্রাম করে আসছে, আজ এত বছর পরেও গণতন্ত্রের কোনো দেখা নাই, গণতন্ত্রের নাম নিশানা নাই। একদল তথাকথিত শিক্ষিত ব্যক্তি বারংবার এই দেশকে বিভ্রান্তির মধ্যে জনগণকে নিয়ে যায়। তাই আজকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে বিএনপির উপর দায়িত্ব বলতেছে। আমরা জিয়াউর রহমানের সৈনিক হিসাবে যে গণতন্ত্রের জন্য তিনি 71 সালে লড়াই করেছেন, আমরা এই 2025 সালে এসে জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তভাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। দুঃখ লাগে এই যে একটা সরকার এখানে আছে, সবাই শিক্ষিত ব্যক্তি, এত জনের মধ্যে মাত্র একজন ফারুকী আজম, একজন মুক্তিযোদ্ধা আছে। বাকিদের এই যে এত নাম দাম শুনি, টেলিভিশনে দেখি, দেশের জন্য এদের কি অবদান আছে? বাংলাদেশের জন্য কত সংগ্রাম অতীতে হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, স্বৈর শাসকের বিরুদ্ধে বাংলাদেশি জনতা বারংবার সংগ্রাম করেছে। এদের কাউকে তো কখনো কোনো সংগ্রামে আমরা দেখি নাই। হাসিনা এই 17টি বছর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিএনপির কত নেতৃবৃন্দ জেলে গিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে। কই এই যে এখন যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন, একটা ফেসবুকে একটা পোস্ট দেন নাই কোনোদিন তো প্রতিবাদ করেন নাই। অথচ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তারা বাংলাদেশের ভাগ্য বিধাতা বসে গিয়েছে। তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত করতে চায়, যাদের জনগণের জন্য কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই। এগুলো হলো ষড়যন্ত্রের রাজনীতি। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি হতে চলেছে। আমরা জানি না বাংলাদেশকে যুদ্ধ লিপ্ত করার ষড়যন্ত্র করছে। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আরো কিছু কিছু নেতা বলেছেন আমাদেরকে সামরিক মানবিক করিডোর দিতে হবে। কিসের জন্য? জনগণের জানার অধিকার নাই। আমাদের দেশকে একটি যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারবে না, অথচ দেশে একটি সরকার আছে। সুতরাং বাংলাদেশের মানুষকে মনে আরো দীর্ঘদিন সংগ্রাম করতে হবে। তবে আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের নেতা যে আদর্শ রেখে গিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, এটিকে আমরা ধারণ করে এই বৃহৎ দল বিএনপি আমরা অবশ্যই 1971-এ যে স্বপ্ন দেখে মেজর জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দল বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করব, বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।